আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আরও একটি চমৎকার লাইভ ক্লাস তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের সিকিউ সলভ করব। পরিবেশ রসায়ন হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে তুমি বোর্ড পরীক্ষায় সবসময় কোশ্চেন পাবা এবং এই চ্যাপ্টার থেকে কিছু ট্রিকি কোশ্চেন আসে, কিছু কখনো কখনো সহজ কোশ্চেন আসে। সব মিলায়ে তুমি যদি এই চ্যাপ্টারের সিকিউ ভালো করে সলভ করো তাহলে আমার মনে হয় এখান থেকে তুমি 10-এ 10 কমন পেয়ে যাবা এবং তুমি পরীক্ষার হলেও এই মার্কটা এনশিওর করে আসতে পারবা। তো আজকের ক্লাসে আমরা চমৎকার কিছু সিকিউ সলভ করার চেষ্টা করব। টপিকগুলো আজকে দেখি। আমরা মোটামুটি 4 সেট মতো সিকিউ সলভ করব এবং এই 4 সেট সিকিউই বোর্ডে আসা সিকিউ, যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয়েছে যে এই সিকিউগুলা কমপ্লিট করলে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টারে যে সমস্ত বেসিকগুলা তোমার প্রয়োজন, ওই বেসিকগুলো আমরা ইন ডিটেল আস্তে আস্তে বোঝার চেষ্টা করব এবং সিকিউগুলা সলভ করার চেষ্টা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তোমরা জয়েন করতে থাকো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। ওকে, দেখো আজকে ক্লাসে আমাদের প্রথম যে সিকিউটা আছে, প্রথম সিকিউটা হচ্ছে সিকিউ 1। সিকিউ 1-এ দেখতে পাচ্ছ যে আমাদের এখানে দুইটা পাত্র দেয়া আছে। একটা হচ্ছে এ পাত্র আর একটা হচ্ছে বি পাত্র। এ পাত্র এবং বি পাত্রের ভিতরে তুমি দেখো, এ পাত্রের ভিতরে আমাদের কিছু স্পেসিফিকেশন দেয়া আছে। এ পাত্রে অবশ্যই এ গ্যাস আছে এবং বি পাত্রে অবশ্যই বি গ্যাস আছে। এ পাত্রের স্পেসিফিকেশন কি? এ পাত্রের আয়তন, যে গ্যাসটা আছে সেই গ্যাসের আয়তন হচ্ছে 2 লিটার এবং তার ভর হচ্ছে 1.36 গ্রাম এবং প্রেসার হচ্ছে 750 মিলিমিটার। বি পাত্রের ভিতরে দেখো আমাদের আয়তন দেয়া আছে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, ভর দেয়া আছে 2.21 গ্রাম এবং প্রেসার দেয়া আছে 150 কিলোপ্যাসকেল। এবং আমরা দেখতে পাচ্ছি এ এবং বি পাত্র এই দুইটা মিলে, এ এবং বি পাত্র, খেয়াল করো, এ এবং বি পাত্র এই দুইটা মিলে আমাদের তৈরি হয়েছে হচ্ছে সি পাত্র। এই যে সি পাত্র হচ্ছে তোমাদের এ ও বি মিলে তৈরি হয়েছে এবং সি পাত্রের ভিতরে আমাদের কোনো স্পেশাল স্পেসিফিকেশন দেয়া নেই, শুধু একটা স্পেসিফিকেশন দেয়া আছে যে সি পাত্রের আয়তন হতে হবে হচ্ছে 5 ডেসিমিটার কিউব। এখন দেখো, এই যে ম্যাথ সলভ করতে যে অনেক একক দেয়া আছে না, আয়তনের একক, চাপের একক, তারপরে ভর দেয়া আছে, এই যে এককগুলা দেয়া আছে, এই এককগুলা নিয়ে আমাদের কিন্তু বেশ প্রবলেম হয়। তো এই জন্য এককের ইউনিট কনভার্সন আমি এই সিরিজের প্রথম ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এবং এই যে প্রথম ক্লাসে আমি ইউনিট কনভার্সন দেখিয়েছিলাম, ওই ক্লাসটা তোমরা একটু ভালো করে দেখবা। পাশাপাশি আজকের ক্লাসেও আমরা ইউনিট কনভার্সনগুলো আরেকবার রিপিট করার চেষ্টা করব। ওকে গ্রেট, চলো আমরা সামনের দিকে আগাই। এখন পরবর্তীতে বলছে যে এ ও বি গ্যাস দুটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এ ও বি গ্যাস দুটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করলে কি হবে? এরা পাত্রের ভিতরে যখন এক্ষেত্রে মিশ্রিত হবে তখন এরা পরস্পর বিক্রিয়াহীন থাকবে। তোমরা বুঝছো কিনা যে যখন এরা পাত্রের ভিতরে একত্রে মিশ্রিত হবে তখন এরা পরস্পর বিক্রিয়াহীন থাকবে। এই শর্তটা দ্বারা এটাই বোঝাচ্ছে। এরপরে দেখো আমাদের গ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের সি পাত্রে মোট চাপ নির্ণয় করো এবং ঘ নম্বর বলছে এ ও বি পাত্রের গ্যাস দুটির মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে ব্যাখ্যা করো। অর্থাৎ একটা হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রবলেম, আরেকটা হচ্ছে ব্যাপন থেকে প্রবলেম। তাহলে আমরা ব্যাপনও দেখব এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখব। দুইটা থেকেই আমরা এই টোটাল সেটটা সলভ করার চেষ্টা করব। এই সেটটা সলভ করলে আমার মনে হয় যে তোমাদের এই দুইটার যে পিওর বেসিকটা কভার হয়ে যাবে। ওকে গ্রেট, আমরা সামনের দিকে আগাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম সলিউশন করব হচ্ছে গ নম্বরে বলছে উদ্দীপকের সি পাত্রে মোট চাপ নির্ণয় করো। তো দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমরা দেখেছিলাম যে চাপ ক্যালকুলেট করার দুইটা ওয়ে, একটা হচ্ছে আংশিক চাপ আর একটা হচ্ছে মোট চাপ। তো মোট চাপের ফর্মুলা কি ছিল খেয়াল করো ভাইয়া, আমাদের মোট চাপের ফর্মুলা ছিল হচ্ছে পিভি ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2। এটা ছিল হচ্ছে আমাদের মোট চাপের ফর্মুলা। এখন এখানে P হচ্ছে আমাদের মোট চাপ আর V হচ্ছে আমাদের কি বলতো, V হচ্ছে আমাদের মোট আয়তন। তাহলে P হচ্ছে আমাদের মোট চাপ
আর ভি হচ্ছে আমাদের মোট আয়তন, তাহলে ভি হচ্ছে ভি টোটাল আমরা বলতে পারি। এখন এই মোট আয়তন মানে হচ্ছে আমরা যখন সি পাত্রের ভিতরে মিশিয়েছিলাম ভাইয়া, সি পাত্রের ভিতরে মেশানোর পরে এই সি পাত্রের যে আয়তন সেটা হচ্ছে আমাদের ভি টোটাল। তাহলে আমরা সাইডে একটু আমাদের এই ম্যাথের স্পেসিফিকেশনগুলো লিখে ফেলি। আমরা ভি টোটাল পাইলাম হচ্ছে কি 5 ডেসিমিটার কিউব, রাইট, 5 ডেসিমিটার কিউব। ওকে গ্রেট। এবার তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে কিনা, যে ইউনিট কনভার্সনের সময় যেটা ডেসিমিটার কিউব সেটাই কিন্তু লিটার। যেহেতু ইউনিট কনভার্সনের সময় যেটা ডেসিমিটার কিউব সেটাই লিটার, তাহলে 5 ডেসিমিটার কিউবকে আমরা 5 লিটার লিখতে পারবো। 5 ডেসিমিটার কিউবকে আমরা কি বলতে পারবো? 5 লিটার। ওকে গ্রেট। আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে দেখো এখন এই পাত্রের ভিতরে আমরা নিচের টোটাল আয়তন পেলাম কত? 5 লিটার। ওকে, সি পাত্রের ভিতরে টোটাল আয়তন পেলাম 5 লিটার, কিন্তু সি পাত্রের ভিতরে দেখো P1 V1 P2 V2 এই যে অংশটা আছে, P1 কে আমরা যদি 1 কে যদি আমরা এ পাত্র ধরি আর 2 কে যদি আমরা বি পাত্র ধরি, তাহলে খেয়াল করে দেখো যে P1 V1 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল রাখবা, আমরা লিটারে কনভার্ট করতেছি, প্রেসার হচ্ছে আমরা তাহলে কিসে দিব? এখানে দেখো প্রেসার হচ্ছে মিলিমিটারে দেয়া আছে, আর এখানে দেখো হচ্ছে কিলো প্যাসকেলে দেয়া আছে। খেয়াল করে দেখো, একটাতে মিলিমিটারে দেয়া আছে আর একটাতে কিলো প্যাসকেলে দেয়া আছে। এই ধরনের কেসে সবচেয়ে ভালো হয় তুমি যদি চাপটাকে মিলিমিটার অথবা কিলো প্যাসকেল দুইটা থেকে অ্যাটমসফিয়ারিক বা এটিএম প্রেসারে নিয়ে আসো, তাহলে এই যে ক্যালকুলেশনগুলা তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, আর এখানে দেখো আয়তন তো আমাদের দেয়াই আছে লিটারে, আমরা লিটারে এবং ডেসিমিটার কিউবে দেয়া আছে, তো লিটার আর ডেসিমিটার কিউব যেহেতু সেম জিনিস, আমরা সেক্ষেত্রে সবসময় লিটারেই করতে পারবো, নো প্রবলেম। এইবার দেখো তাহলে আমরা এখান থেকে একটু P1 এর ভ্যালুটা দেখি। P1 এর ভ্যালু কত আসবে? P1 এর ভ্যালু দেখো, প্রেসার হচ্ছে 750 মিলিমিটার। 750 মিলিমিটারকে তুমি যদি 760 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারে চলে গেছো। কারণ কি তুমি জানতা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু 760 মিলিমিটার পারদচাপ। আবার বলি, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু ছিল 760 মিলিমিটার পারদচাপ। যেহেতু 760 মিলিমিটার পারদচাপ ছিল, সেজন্য আমরা 760 দিয়ে ভাগ করছি। ওকে গ্রেট। এরপরে দেখো আমরা এখান থেকে V1 এর যে ভ্যালু, V1 এর ভ্যালু কত পাচ্ছি? V1 এর ভ্যালু পাচ্ছি 2 লিটার, আমাদের দেয়াই আছে। ওকে, P2 এর ভ্যালু দেখো, P2 এর ভ্যালু দেয়া হচ্ছে 150 কিলো প্যাসকেল। তো আমরা 150 কিলো প্যাসকেলকে আগে লিখলাম। এটাকে কত দিয়ে ভাগ করলে বলো তো, কত দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ইয়াতে যাবে, অ্যাটমসফিয়ারিক প্রেসারে যাবে? আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে অনেকেই যুক্ত হয়ে গেছে। রাবেয়া ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, তোমাকে স্বাগতম আজকের ক্লাসে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও, চমৎকার একটি সিকিউ সলভ ক্লাস হচ্ছে পরিবেশ রসায়নের উপর। আজকের ক্লাসে আমরা অনেক অনেক বেসিক শিখবো, অনেক অনেক মেইন স্ট্রিমের ম্যাথগুলা সলভ করার চেষ্টা করব, যেগুলা বোর্ডে খুব বেশি আসে এবং বোর্ডের পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা কিন্তু একটা ম্যাথ সলভ করা শুরু করে দিছি, যেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ থেকে। ওকে, দেখো এই প্রশ্নে আমরা দেখতেছি যে P2 চাপ দেয়া হচ্ছে কত? 150 কিলো প্যাসকেল। এখন তুমি জানো যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু 101.325 কিলো প্যাসকেল। আবার বলি, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু 101.325 কিলো প্যাসকেল। এই যে 101.325 কিলো প্যাসকেল, এইটা দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে এইটা আবার অ্যাটমসফিয়ারিক প্রেসারে চলে যাবে। এখন এটা চলে গেছে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে। এই হচ্ছে আমাদের এখানকার মেইন কাহিনী। তাহলে দেখো এখন আমাদের V2 এর যে ভ্যালু, সেটা তো কত বলো তো? সেটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার। এই যে কয়েকটা ভ্যালু আমরা দেখলাম, এই কয়েকটা ভ্যালু এখন আমরা এই সূত্রে বসাই দিলেই হয়ে গেল। দেখো প্রথম ভ্যালুটা দেয়া আছে P1, P1 এর ভ্যালু আছে 750 ডিভাইডেড বাই 760। দেখো এরপরে V1 এর ভ্যালু দেয়া আছে 2 লিটার। পাশাপাশি আমরা যোগ করব, যোগ করে P2 এর ভ্যালু দেখো 150 ডিভাইডেড বাই 101.325। এরপরে দেখো V2 এর ভ্যালু কত দেয়া আছে? 1। এই যে টোটাল ভ্যালুগুলা পেলাম, এই টোটাল ভ্যালুটা আমরা করলেই, ক্যালকুলেশন করলেই পেয়ে যাব উদ্দীপকের সি পাত্রের মোট চাপ। উদ্দীপকের সি পাত্রের মোট চাপ তোমরা একটু হচ্ছে এটা ক্যালকুলেশন করে আমাকে জানাইতে পারো উত্তরটা কি হবে।
ইন দ্য মেন টাইম আমি হচ্ছে ক্যালকুলেটারে এটা বসিয়ে ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেটারে বসিয়ে যদি ক্যালকুলেশন করি, প্রথমে আছে হচ্ছে 750 ডিভাইডেড বাই 760, তার সাথে গুণ আছে হচ্ছে 2, এরপরে 150 ডিভাইডেড বাই 101.325, টোটালটা আমি করলাম, করার পরে 5 দিয়ে ভাগ করলাম। আমাদের এখানে আসতেছে হচ্ছে 0.69। এই যে 0.69 আসলো, এটা আসলে কোন এককে আসবে? প্রেসার বের করতেছি। দেখো প্রেসার আমরা অ্যাটমসফিয়ারিক এককে বের করতেছিলাম, তাহলে এই প্রেসারটা আসবে হচ্ছে অ্যাটমসফিয়ারিক এককে। তাহলে আমাদের যে সি পাত্রের যে মোট প্রেসার সেটা কত? সেটা হচ্ছে 0.69 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তুমি চাইলে এটাকে কিলোপ্যাসকেল বা মিলিমিটার পারদচাপে কনভার্ট করে নিতে পারো, অত লাগবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটুকু লিখলেই তুমি কিন্তু 3 মার্ক পেয়ে যাচ্ছ। ওকে গ্রেট। তাহলে আমরা একটু রিপিট করি টোটাল ম্যাথটাতে আমরা কি কি করলাম। টোটাল ম্যাথটাতে আমরা যেটা করলাম, আমাদের এ পাত্র এবং বি পাত্র ছিল। এ পাত্রের ভিতরে আমাদের কিছু স্পেসিফিকেশন দেয়া ছিল, বি পাত্রের ভিতরে আমাদের কিছু স্পেসিফিকেশন দেয়া ছিল, এবং এ আর বি পাত্র মিলে আমাদের সি পাত্র তৈরি হয়েছিল। এই যে এ আর বি পাত্র মিলে সি পাত্র তৈরি হলো, বলছে উদ্দীপকের সি পাত্রের মোট চাপ নির্ণয় করো। এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে জানি যে মোট চাপ বের করার ফর্মুলা হচ্ছে P ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V টোটাল। ওই ফর্মুলাতে আমরা সমস্ত ভ্যালুগুলা বসাই আমরা এখান থেকে মোট চাপ পেয়ে গেছি। ওকে গ্রেট। এরপরে আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটা দেখো আমাদের ঘ নম্বরের সলিউশন। ঘ নম্বরে বলছে এ ও বি পাত্রের গ্যাস দুটির মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে। এ ও বি পাত্রের গ্যাস দুটির মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে। এখন দেখো এ পাত্রকে আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করব, বি পাত্রকে আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করব, করে আমাদের বলতে হবে যে কোনটা নিঃসরণের হার বেশি। এখন দেখো নিঃসরণের হার মানে হচ্ছে ব্যাপনের হার। আমরা অনেক আগেই জানি যে ব্যাপন হারের সাথে কোনো একটি গ্যাসের সম্পর্ক হচ্ছে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার বলি, কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর যদি বাড়ে তাহলে ব্যাপন হার কমবে, আণবিক ভর যদি কমে তাহলে ব্যাপন হার বাড়বে। এখন আমাদের যে দুইটা পাত্র দেয়া আছে, দুইটা পাত্রে এ এবং বি গ্যাস দেয়া আছে। এ এবং বি গ্যাসের আণবিক ভর বের করতে হবে। যেই গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যেই গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এইভাবে আমরা জানতে পারবো যে কোন গ্যাসের ব্যাপন হার কত। এখন আমাদের বলছে যে অধিক হারে নিঃসরিত কোনটা হবে, তাহলে আমরা এ আর বি পাত্র নিয়ে ক্যালকুলেশন করব, করে দেখব। এখন দেখো তাহলে এ পাত্রে যদি নিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখি, এ পাত্রের ভিতরে আমাদের কিছু স্পেসিফিকেশন দেয়া আছে। কি কি দেয়া আছে দেখো, হচ্ছে 2 লিটার 1.36 গ্রাম, আর কি দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে 750 মিলিমিটার। তাহলে আমরা একটু PV ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনে যাই। PV ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন থেকে আমরা কিন্তু এই ম্যাথটার সলিউশন করে ফেলতে পারবো। PV ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনে তুমি যদি n এর ভ্যালুটা ভাঙো তাহলে পাবে হচ্ছে W/m/RT, রাইট। দেখো এরপরের লাইনে তুমি এটাকে লিখতে পারো m ইকুয়ালস টু মানে আণবিক ভর ইকুয়ালস টু WRT ডিভাইডেড বাই PV। দেখো m এর ভ্যালু পাচ্ছ তুমি WRT ডিভাইডেড বাই PV। এখন আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা P গ্যাসের আণবিক ভর বের করব। তাহলে A গ্যাসের আণবিক ভর বের করব, সরি A গ্যাসের আণবিক ভর মানে হচ্ছে MA মানে হচ্ছে, এখন MA এর জন্য আমরা WRT ডিভাইডেড বাই PV এর ভ্যালু বসাবো। দেখো W এর ভ্যালু A গ্যাসে কত দেয়া আছে, 1.36 দেয়া আছে, রাইট। দেখো আর এর ভ্যালু কত বসাবে, এই ধরনের কেসের ক্ষেত্রে সবসময় আর এর ভ্যালু বসাবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821, এবং বাকি এককগুলো লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবে, তাহলে তোমার জন্য ইজি হবে মেলানো। দেখো এখানে এরপরে টেম্পারেচার T দেয়া আছে, বাট আমাদের প্রশ্নে কি টেম্পারেচার দেয়া আছে? প্রশ্নে টেম্পারেচার দেয়া নেই। যদি তোমার প্রশ্নে টেম্পারেচার না দেয়া থাকে তাহলে হচ্ছে তুমি এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবে, মানে হচ্ছে 298 কেলভিন।
দেখো 25°C বসাবে, মানে কি 298 কেলভিন। ওকে, এখন প্রেসার দেখো দেয়া আছে হচ্ছে 750 মিলিমিটার। 750 মিলিমিটারকে আমাদেরকে কনভার্ট করতে হবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, তার মানে কি অ্যাটমসফিয়ারিক এককে, এটিএম এ কনভার্ট করতে হবে। এটিএম এ কনভার্ট করব কিভাবে? ওই যে 760 দিয়ে ভাগ করে আসছিলাম একটু আগে, মনে আছে তোমার? 760 দিয়ে ভাগ করে। গ্রেট। এখন দেখো আয়তন বসাতে হবে, ভি এর ভ্যালু। দেখো ভি এর ভ্যালু আমাদের অলরেডি লিটারেই আছে, 2 লিটার। এইভাবে আমরা এখান থেকে আণবিক ভর এম এ গ্যাসের আণবিক ভর পেয়ে যাচ্ছি। ওকে, এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি। তোমরা যারা যারা ক্লাসটিতে জয়েন করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটিতে জয়েন করার জন্য। তোমরা কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করেছো কমেন্ট বক্সে আমাকে জানাও। আমি দেখতে পাচ্ছি যে এমডি রাব্বি হোসেন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আব্দুল মুমিন বলছে যে ভিডিও দেখা যায় না। ভিডিও দেখা যায় না কেন? অবশ্যই দেখা যাওয়ার কথা, আমাদের অপারেটর ভাইয়া ঠিক করে দিবে, সমস্যা নেই। দেখো তাহলে এম এ গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, রাবেয়া ইসলাম বলছে যে 16.585 পয়েন্ট হচ্ছে আমাদের উত্তর আসবে এম এ। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি 16.585 আসে কিনা। 1.36 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের 750 ডিভাইডেড বাই হচ্ছে 760 ইন্টু 2। সব মিলায় যদি আমি ক্যালকুলেশন করি করে পাচ্ছি হচ্ছে 16.858। এটা কিন্তু গ্রামে। কেন গ্রামে? কারণ হচ্ছে আমরা গ্রামে সব ক্যালকুলেশনটা করতেছি, লিটার অ্যাটমসফিয়ার এককে ক্যালকুলেশন করলে এটা আমরা গ্রামই পাবো। ওকে রাবেয়া ইসলাম, তোমার উত্তর ঠিক আছে একদম, তার মানে তুমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসছো, ধন্যবাদ তোমাকে। আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এখন যদি আমরা বি গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর বের করতে চাই, তার মানে হচ্ছে এম বি, তাহলে এম বি এর ক্ষেত্রেও আমরা ডাব্লিউআরটি ডিভাইডেড বাই পিভি ফর্মুলাতে বসাইতে পারি। ডাব্লিউ এর ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে আমাদের 2.21 গ্রাম, আর এর ভ্যালু আমরা কত বসাবো 0.0821, এবং টি এর ভ্যালু আমরা বসাবো হচ্ছে 298 কেলভিন। কেন 298 কেলভিন? কারণ যদি আমাদের প্রশ্নে টেম্পারেচার উল্লেখ করা না থাকে তাহলে আমরা 25°C ধরে নিব, এবং 25°C ধরে নিয়ে তারপরে হচ্ছে কেলভিনে কনভার্ট করে ওইটাই বসাবো। আমি দেখতে পাচ্ছি রাবেয়া ইসলাম বলছে মাদারীপুর হতে এইচএসসি হচ্ছে 24 ব্যাচ। এসএসসি 24 ব্যাচ তুমি এখন থেকে ভিডিওটি দেখতেছো, মানে ক্লাসটি করতেছো, এর মানে হচ্ছে তোমার প্রিপারেশন তুমি 1 বছর আগেই এক ধাপ এগিয়ে রাখছো। তুমি অবশ্যই ভালো করবা সামনে, ধন্যবাদ তোমাকে। এখন আমরা দেখি যে নিচে পি এর ভ্যালু কত বসবে। পি এর ভ্যালু দেখো দেয়া হচ্ছে 150 কিলোপ্যাসকেল। তুমি জানো আমাদের এখানে আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার একক নিয়ে কাজ করছি, তাহলে এটা কিলোপ্যাসকেলে বসাইলে হবে না, আমাদেরকে কিসে নিয়ে আসতে হবে? প্রেসারের ভ্যালু অ্যাটমসফিয়ারিক এককে নিয়ে আসতে হবে। তো 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কিলোপ্যাসকেল। সেজন্য আমরা কি করব, 101.325 দিয়ে যদি ভাগ করে দিই বা ডিভাইড করি, তাহলে আমাদের অ্যাটমসফিয়ারিক এককে চলে যাবে। এবং দেখো এখানে আয়তন দেয়া আছে 1 ডেসিমিটার কিউব, আর তুমি জানো 1 ডেসিমিটার কিউব আর 1 লিটার সেম জিনিস, তাহলে একই ভ্যালু বসাই দিলে হয়ে যাচ্ছে। ওকে, এখন এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমরা এমবি এর ভ্যালু পাবো, মানে বি গ্যাসের মলিকুলার মাস বা আণবিক ভর পাবো। কত পাই আমরা একটু দেখি, 2.21 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই আসতেছে হচ্ছে আমাদের 150 101.325। এই ক্যালকুলেশন করলেই আমাদের মিলে যাচ্ছে। ওকে, এটা আসতেছে হচ্ছে 36.52 গ্রাম। এইবার খেয়াল করো তো ভাইয়া, আমরা যদি একটু খেয়াল করি যে R1 আর R2 গ্যাসের ভিতরে আমাদের এ আর বি গ্যাসের ভিতরে কোনটার আণবিক ভর বেশি? আমাদের আণবিক ভর বেশি হচ্ছে বি গ্যাসের। দেখো আমাদের আণবিক ভর বেশি হচ্ছে বি গ্যাসের। তাহলে আমরা এই ম্যাথটা শুরুতে বলেছিলাম যে যেই গ্যাসের আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম, আর যেই গ্যাসের আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি। তাহলে এই প্রশ্নের শেষে আমাদের যেহেতু ব্যাখ্যা করতে হবে ম্যাথমেটিক্যালি, তাহলে ম্যাথ তো আমরা করে ফেলছি, এবার একটু ব্যাখ্যা লিখব। কি ব্যাখ্যা লিখব? ব্যাখ্যাতে এটা লিখব যে যেহেতু কোন একটি গ্যাসের ব্যাপন হার
তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর বাড়াইলে ব্যাপন হার কমে, আণবিক ভর কমাইলে ব্যাপন হার বাড়ে। তাহলে এই লাইনটুকু যদি লিখো, লেখার পরে লিখবা যেহেতু এ আর বি গ্যাসের ভিতরে এ গ্যাসের আণবিক ভর কম, তাহলে এ গ্যাসের ব্যাপন হার বেশি। এ গ্যাসের আণবিক ভর কম, এ গ্যাসের ব্যাপন হার বেশি। তার মানে এ এবং বি গ্যাসের মধ্যে কোনটি বেশি নিঃসরিত হবে? এ গ্যাস নিঃসরিত হবে। তাহলে শেষে অনুসিদ্ধান্ত লিখবা যে এ গ্যাস বেশি নিঃসরিত হবে। রাইট, এ গ্যাস বেশি নিঃসরিত হবে। তাহলে আমি কিন্তু যখন তোমাদের এই স্লাইডটি দিব তখন আমি যে কথাগুলা লিখে দিলাম, আমি যে কথাগুলা মুখে বললাম, এগুলা কিন্তু আমি স্লাইডে লিখি নাই। সুতরাং এই কথাগুলো তোমাদেরকে জানতে হবে, পাশাপাশি আমি ফাইনাল লাইনটা লিখে দিছি তোমাদেরকে। ওকে, তাহলে আমরা দেখো এক সেট সিকিউ কিন্তু আমরা সলভ করে ফেলছি। এই এক সেট সিকিউতে আমাদের কি কি ছিল আমরা যদি আরেকটু রিপিট করি, একটু দেখব যে এই সেট সিকিউতে আমাদের এ আর বি পাত্র ছিল। এ আর বি পাত্রের ভিতরে এ পাত্রে গ্যাস ছিল, বি পাত্রে গ্যাস ছিল। দুইটা গ্যাস মিলে হচ্ছে আমাদের ডি পাত্রে, সি পাত্রে নতুন করে গ্যাস তৈরি হচ্ছে। আব্দুল্লাহ মুমিন আমাদের সাথে ক্লাস করতেছে, আমাদের সাথে ক্লাস করছে হচ্ছে আয়েশা আক্তার। আয়েশা আক্তার লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পরবর্তীতে আরো ইন্টারেস্টিং আরেকটি সিকিউ সলভ করব, তোমরা ক্লাসে আমাদের সাথেই থাকো। পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে মেনশন করতে পারো এবং লাইভ ক্লাসটি তোমাদের নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করতে পারো, যাতে পরীক্ষার আগে তুমি এই লাইভ ক্লাসটি দেখে তোমার প্রস্তুতিকে আরো ঝালিয়ে নিতে পারো। ওকে গ্রেট, আমরা সামনের দিকে আগাই। এখন দেখো আমাদের এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে একটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে আমাদের নিঃসরণ বা ব্যাপন থেকে। ওকে, আমরা 2 নাম্বার সিকিউতে যাই। 2 নাম্বার সিকিউতে আমরা দেখতে পাচ্ছি যে আবারও আমাদের দুইটা পাত্র দিয়ে রাখছে, একটা হচ্ছে এ পাত্র আর একটা বি পাত্র। এ পাত্রের ভিতরে আমাদের ক্লোরিন গ্যাস আছে, টেম্পারেচার দেয়া আছে এবং পাশাপাশি দেয়া আছে হচ্ছে ক্লোরিন গ্যাসের ভর। বি পাত্রে আমাদের এক্স গ্যাস দেয়া আছে এবং 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেয়া আছে এবং নিচে আমাদেরকে একটা লাইন বলে দিছে যে এক্স গ্যাসটি চুনা পাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায়। ওকে, এইটা হচ্ছে সিলেট বোর্ড 19, সিলেট বোর্ড 2019 সালে আসা একটি কোশ্চেন। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, আমরা একটু দেখতে থাকি যে এরপরে কি কি আসবে। দেখো গ নম্বরে বলছে যে এ গ্যাসটির গতি শক্তি নির্ণয় করো। এ গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো। এ গ্যাসটির গতিশক্তি মানে হচ্ছে এখানে যে এ গ্যাসটা দেয়া আছে সেই গ্যাসের গতিশক্তি আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, ভিডিও কি দেখা যায় না ভাইয়া? আব্দুল্লাহ মুমিন বলছে ক্লাস করা যাচ্ছে, এখানে তো অনেক কালো দেখাচ্ছে, সমস্যা নেই, আমাদের ক্লাসের ঠিক হয়ে যাবে, তোমরা ক্লাসেই থাকো। ওকে গ্রেট, দেখো গ নম্বরে বলছে এ গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো। এই গ্যাসটির গতিশক্তি আমরা নির্ণয় করব। দেখো এই গ্যাসে যে জিনিসপত্রগুলো দেয়া আছে সেগুলোর মাধ্যমে আমরা এই গ্যাসের গতিশক্তি নির্ণয় করব। এখন দেখো এই গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয় করার ফর্মুলা তোমাদেরকে জানতে হবে। গতিশক্তি নির্ণয় করার ফর্মুলা E কে ইকুয়ালস টু 3/2 nRT, 3/2 nRT। এইটা হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তি নির্ণয় করার ফর্মুলা, 3/2 nRT। এই সমীকরণ থেকে তুমি যদি দেখো যে এই nRTর জায়গায় কখনো কখনো আমরা 3/2 PVও বসাই, কারণ আমরা জানি PV ইকুয়ালস টু nRT। বাট এখানে ম্যাক্সিমাম ম্যাথ এই অংশ দিয়ে কিন্তু হয়ে যাবে, 3/2 nRT এর nRT দিয়ে হয়ে যাবে। তার ভিতরে R এর ভ্যালু আমরা জানি, টেম্পারেচার আমাদের দেয়া থাকবে, আর N এর ভ্যালু হচ্ছে আমাদের দেয়া থাকবে। এখন N এর ভ্যালু কয়েকটা ফরম্যাটে দেয়া থাকতে পারে। কেন? দেখো N এর ভ্যালু তুমি যদি খেয়াল করো, N এর ভ্যালু হচ্ছে W/M ফরম্যাটে তুমি পাইতে পারো, আবার তুমি N/N ফরম্যাটে পাইতে পারো। W/M ফরম্যাটে মানে হচ্ছে গ্যাসের ভর দেয়া থাকবে, N/N ফরম্যাটে মানে হচ্ছে অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা দেয়া থাকবে। ওই গ্যাসের ক্ষেত্রে অণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা কত সেটা দেয়া থাকবে। ওকে, আমরা যদি এখন একটু খেয়াল করি, এই গ্যাসের ক্ষেত্রে 10 গ্রাম লেখা আছে। 10 গ্রাম মানে কি? এই গ্যাসের ভর দেয়া আছে। তার মানে আমরা যদি এখন এখানে গতিশক্তি বের করতে চাই, তাহলে আমরা এ গ্যাসের গতিশক্তি বের করব। এ গ্যাসের গতিশক্তিকে আমরা EA লিখব। এ গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 nRT। N এর ভ্যালু দেখো W/M যেহেতু, তাহলে W এর ভ্যালু কত দেয়া আছে?
ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে 10। আর ক্লোরিনের ক্ষেত্রে এম এর ভ্যালু কত? এম অফ ক্লোরিন মানে আণবিক ভর ক্লোরিন গ্যাসের, দেখো ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5, কিন্তু অণু আছে 2টা, সেজন্য টোটাল মিলে হবে কত আমাদের? 71 গ্রাম। ওকে, তাহলে আমরা ডাব্লিউ বাই এম এর জায়গায় এখানে নিচে লিখবো হচ্ছে 71। ওকে, এখন দেখো গ্যাসটির গতিশক্তি অবশ্যই কিন্তু আমরা জুল এককে নির্ণয় করব। আবার বলি, গ্যাসটির গতিশক্তি কিন্তু অবশ্যই আমরা জুল এককে নির্ণয় করব। যেহেতু জুল এককে নির্ণয় করব, আমরা খেয়াল করো, যেহেতু জুল এককে নির্ণয় করব সেহেতু আর এর মান আমরা বসাবো কত? আর এর মান বসাবো হচ্ছে 8.316। ওকে, এবার দেখো ওখানে টেম্পারেচার কত দেয়া আছে? টেম্পারেচার দেয়া আছে হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে এটাকে আবার কেলভিনে কনভার্ট করতে হবে। কেলভিনে কনভার্ট করতে গেলে 273 যোগ করতে হবে, মানে আসবে হচ্ছে 293 কেলভিন। ওকে, আমি দেখতে পাচ্ছি রাবিয়া ইসলাম লিখছে হচ্ছে 71। তোমার উত্তর ঠিক আছে। আমরা দেখো আমরা অনেক ইনফরমেশন এখানে দেখে ফেলছি যে আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে হচ্ছে 71, টেম্পারেচার হবে হচ্ছে 293 কেলভিন। আমরা যদি এখন এখানে 293 কেলভিন বসাই দিই, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা এ গ্যাসের গতিশক্তি পেয়ে যাব। ওকে, এ গ্যাসের গতিশক্তি কত হবে তোমরা একটু ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানাও, দেখি কারা কারা ক্যালকুলেটর নিয়ে বসছো, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। ইন দ্য মিন টাইম আমিও এটা ক্যালকুলেশন করি। দেখো 3/2 ইন্টু 10 ডিভাইডেড বাই 71 ইন্টু 8.316 ইন্টু 293, সব মিলায় আসে হচ্ছে 514.77 জুল। এইটা হচ্ছে আমাদের এ গ্যাসের গতিশক্তি, 514.77 জুল এ গ্যাসের গতিশক্তি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে CQ2 তে আমরা এ এবং বি দুইটা গ্যাস নিছি। সেই দুইটা গ্যাসের মধ্যে গ নম্বরে ছিল যে এ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এ গ্যাসের গতিশক্তি নির্ণয় করে আমরা দেখলাম। ওকে, গ্রেট। এরপরে আমরা এই কোশ্চেনের ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলছে কি, বি গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাস দ্বয়ের আরএমএস ভেলোসিটি সমান হবে? গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আবার বলি, দেখ আমি বি নম্বর প্রশ্ন বলছে যে বি গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাস দ্বয়ের আরএমএস বেগ সমান হবে, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আমি দেখতে পাচ্ছি আয়েশা আক্তার লিখছে 57721, রাবিয়া ইসলাম লিখছে 514.7721। তোমাদের উত্তর ঠিক আছে, তার মানে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসছো, তোমাদেরকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য, কারণ এই বেসিকগুলাই কিন্তু তোমার বেসিককে স্ট্রং করবে এবং তোমার বোর্ড পরীক্ষায় ভালো একটি মার্ক নিয়ে আসতে সাহায্য করবে। ওকে, আমরা ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে আমাদের যদি আরএমএস ভেলোসিটি নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আরএমএস ভেলোসিটির ফর্মুলা জানা লাগবে। আরএমএস ভেলোসিটির ফর্মুলা কি? দেখো, আরএমএস ভেলোসিটির ফর্মুলা হচ্ছে CRMS equals to √3RT divided by M। RMS ভেলোসিটির ফর্মুলা হচ্ছে √3RT divided by M। এই যে RMS ভেলোসিটির ফর্মুলা, এখন বলছে যে বি গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাস দ্বয়ের আরএমএস বেগ সমান হবে। অর্থাৎ আমরা বি গ্যাসের তাপমাত্রাকে পরিবর্তন করব। তার মানে কি, বি গ্যাসের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার থাকবে ফিক্সড। এখন দুইটার আবার দেখো আরএমএস বেগ কি হবে? সমান হবে। তার মানে কি, আমরা আরএমএস যদি বের করি, আরএমএস কে যদি আমরা সি দিয়ে নির্দেশ করি, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে আরএমএস CA এবং বি গ্যাসের ক্ষেত্রে আরএমএস CB, এটা কি হবে? আমাদের সমান হবে। এখন আমরা প্রথমে এ গ্যাসের ক্ষেত্রে আরএমএস ভেলোসিটি বের করি। CA ইকুয়ালস টু কি আসবে? √3RT ডিভাইডেড বাই কি আসবে? M আসবে। ওকে, এখন দেখো রুটের নিচে 3 তো আমরা জানি। এখন এই যে আরএমএস ভেলোসিটি সবসময় মিটার পার
সেকেন্ড ভেলোসিটিতে বের করতে হয়, মানে এসআই ইউনিটে মিটার পার সেকেন্ড ইউনিটে বের করতে হয়। আমি দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তার মিতু লিখছে √3RT/m, তোমার উত্তর ঠিক আছে। ওকে, আফরোজা লিখছে যে ভাইয়া এটা কোন কোর্সে ক্লাস হচ্ছে? এটা হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে পরিবেশ রসায়নের প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য 3টা ক্লাসের একটি লাইভ ক্লাস সিরিজ নিয়েছি। প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক দেখিয়েছিলাম, গতকালকের ক্লাসে আমরা এখান থেকে এমসিকিউ সলভ করেছি, এবং আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য সিকিউ সলভ করতেছি, এবং এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট 4টা সিকিউ আমরা আজকের ক্লাসে সলভ করার চেষ্টা করব। ওকে, দেখো আমরা ছিলাম হচ্ছে আরএমএস ভেলোসিটিতে, তাহলে আর এর ভ্যালু আমরা অবশ্যই 8.316 বসাবো, কারণ কি এসআই পদ্ধতিতে আর এর ভ্যালু হচ্ছে 8.316। এবং দেখো আরএমএস ভ্যালু বের করার সময় টেম্পারেচার এই গ্যাসের ক্ষেত্রে কত দেয়া ছিল বলতো? টেম্পারেচার দেয়া ছিল হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 293 কেলভিন। ওকে, এবার নিচে এম, এই গ্যাসের ক্ষেত্রে গ্যাসটা কি? ক্লোরিন গ্যাস, তাহলে ক্লোরিন গ্যাসে আণবিক ভর তো 71, তাহলে 71 বসবে কি? 71 কি বসবে? 71 কিন্তু বসবে না। এই জায়গাতে আমরা সবাই ভুল করি। খেয়াল করো, আরএমএস ভেলোসিটি বের করার ক্ষেত্রে যেহেতু আমরা মিটার পার সেকেন্ডে ভেলোসিটি বের করি, এই জায়গাতে কিন্তু আমরা বসাই হচ্ছে 8.316 বা 8.314। কেন বসাই? কারণ হচ্ছে এসআই পদ্ধতিতে আর এর মান 8.314, কিন্তু আণবিক ভরের ভ্যালু আমরা মুখস্থ করে রাখছি, যেহেতু হচ্ছে গ্রামে আমরা বসিয়ে ফেলি গ্রামে। প্রবলেম হচ্ছে গ্রামে বসানো যাবে না, বসাইতে হবে কিসে? কেজিতে। 71 বসানোর পর 1000 দিয়ে ভাগ যদি করো তাহলে এটা কনভার্ট হবে হচ্ছে কেজিতে। এই জিনিসটা সবসময় সাবধানতা অবলম্বন করে করবা, যে এটা কিন্তু গ্রামে বসানো যাবে না, এটা বসাইতে হবে হচ্ছে কেজিতে। এখন কেজিতে বসানোর পরে এই জায়গা থেকে আমরা আরএমএস ভেলোসিটি পেয়ে যাব। তাহলে আরএমএস ভেলোসিটি কত পাচ্ছি আমরা দেখি, 3RT 8.316 ইন্টু 293 ডিভাইডেড বাই কত আসলো? 71 ইন্টু 10⁻³ সব মিলায় এখানে আসলো হচ্ছে আমাদের 320.86 মিটার পার সেকেন্ড, রাইট? এইটা হলো আমাদের আরএমএস ভেলোসিটি সিএ। এখন যেহেতু সিএ আর সিবি সমান, আমরা যদি এখন সিবি নিয়ে কাজ করলে সিবি ইকুয়ালস টু আবার আসবে হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এইবার দেখো দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে, দ্বিতীয় গ্যাসটা কি গ্যাস? দ্বিতীয় গ্যাসটা হচ্ছে আমাদের এক্স গ্যাসটি হচ্ছে চুনাপাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায় ওই গ্যাস। এখন চুনাপাথর মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি বিয়োজন করতে চাও তাহলে অবশ্যই দিবা। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি বিয়োজন করতে চাও তাহলে অবশ্যই তুমি কি দিবা? হিট দিবা। হিট দিলে এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হলো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স গ্যাস। কাঙ্ক্ষিত এক্স গ্যাসটি যদি কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে দেখো এই ম্যাথে আমরা বের করব হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা বের করব। তাপমাত্রাকে কত পরিবর্তন বের করতে হবে সেটা বের করব। তাহলে দেখো তাপমাত্রা যদি বের করতে চাই তাহলে 3RT ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের সিভি এর স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা টেম্পারেচার টি ইকুয়ালস টু লিখতে পারি সিবি এর স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই 3R। এই জায়গাতে আমরা পরবর্তীতে ভ্যালুগুলা বসাবো। সিবি এর স্কোয়ার মানে কি দেখো, তাহলে টেম্পারেচার ইকুয়ালস টু সিবি এর স্কোয়ার মানে হচ্ছে 320.86 তার হোল স্কোয়ার, পাশাপাশি দেখো কি আছে এম, সিবি স্কোয়ার ইন্টু এম। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু তোমার হচ্ছে 44, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44, কিন্তু এটাকে গ্রামে না কেজিতে বসাতে হবে। কেজিতে বসাতে গেলে কি করতে হবে? 44-এর সাথে 10⁻³ গুণ করতে হবে। 44-এর সাথে 10⁻³ গুণ করতে হবে। সুমাইয়া আক্তার মিতু লিখছে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রির ক্লাস হলে ভালো হতো। ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে যাব। তোমরা বলেছো যখন, তোমাদের প্রিপারেশনকে জোরালো করার জন্য আমরা ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব, সমস্যা নেই। ওকে, এইবার দেখো
নিচে কি আছে 3R, 3R মানে হচ্ছে 3 ইন্টু 8.316। ওকে গ্রেট। দেখো তাহলে এখান থেকে আমরা টেম্পারেচার পাবো। টেম্পারেচার কত পাবো আমরা একটু দেখি, 320.86 তার স্কোয়ার ইন্টু 44 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই নিচে আসছে 3 ইন্টু 8.316। এই টোটাল মিলে আমাদের আসলো হচ্ছে কত, 181.57 কেলভিন। এইটা হচ্ছে আমাদের আসলো হচ্ছে টেম্পারেচার। এখন এই টেম্পারেচারকে যদি আমরা এখন সেন্টিগ্রেডে বানাই তাহলে কত আসে দেখো তো, -273 দিয়ে ভাগ করো, তাহলে আসে হচ্ছে আমাদের -91 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো আমাদের টেম্পারেচার ছিল হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমাদের -91 সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের টেম্পারেচারকে অবশ্যই চেঞ্জ করতে হবে। কত কমাইতে হবে সেটা যদি আমরা দেখি তাহলে চেঞ্জ অফ টেম্পারেচার ∆T কত আসবে হচ্ছে 15 + 91, 106 ডিগ্রি আমাদের চেঞ্জ করা লাগবে। দেখো এখানে বলছিল যে বি গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে, মানে বি গ্যাসের তাপমাত্রা ছিল হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত পরিবর্তন করলে আমরা হচ্ছে দুইটার আরএমএস ভেলোসিটি সমান পাবো, সেটা কত, 106 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করলে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি এই ম্যাথটা। তোমরা যদি পুরা ম্যাথটা বুঝে থাকো তাহলে কমেন্টে ডান লিখো যে পুরা ম্যাথটা তোমরা বুঝছো, এবং তোমরা পুরা ক্লাসটা খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করে নিতে পারো। আমি এই ক্লাসের পিডিএফটা, এই সলিউশন পিডিএফ তোমাদের ক্লাসের পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো আমরা CQ3 দেখছি যশোর বোর্ড 2019-এ আসছে। যশোর বোর্ড 2019-এ আসা একটি কোশ্চেন দেখছি। তোমরা জানো যে যশোর বোর্ডের কোশ্চেন একটু কঠিন হয়, এবং আমি এই ম্যাথটা যখন দেখছিলাম তখন আমার মনে হয়েছে এই কোশ্চেনটা বেশ কঠিন। ওকে, এই কোশ্চেনটা বেশ কঠিন। দেখো খেয়াল করো, আমরা এই কোশ্চেনটা এখন একটু সলভ করার চেষ্টা করব এবং ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, দেখো বলছে যে গ নম্বরে একই সময়ে স্টপ কর খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। একই সময়ে স্টপ কর খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। দেখো এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা বেশ অনেকগুলা পদ্ধতিতে সলভ করা যায়। আমরা এই কোশ্চেনটা সলভ করব হচ্ছে খুব শর্টকাট এবং সুন্দর একটা ওয়েতে। দেখো সেই ওয়েটা আমরা একটু শিখি। কত দূরত্বে মিলিত হবে এটার জন্য আমাদেরকে ব্যাপন হারের যে ফর্মুলা আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম বলো তো, R is proportional to 1/√m, তাই না? এটা পড়ছিলাম। এইটার সাথে আমাদের দূরত্বের একটা সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে আমরা এই জায়গা থেকে খুব সুন্দরভাবে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। কিভাবে আমরা একটু দেখি। যদি R is proportional to 1/√m হয় তাহলে R1/R2 = √m2/m1 আসে, রাইট? কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আমরা খেয়াল করে দেখি, ধরে নাও এই চেম্বারের ভিতরে কিছু পরিমাণ গ্যাস আছে, এই জায়গাতে কিছু পরিমাণ গ্যাস আছে। এখন এই গ্যাস আস্তে আস্তে ছড়িয়ে এদিক বরাবর যে এই পর্যন্ত আসছে। খেয়াল করো, এই জায়গা থেকে এই পর্যন্ত যাইতে অবশ্যই তোমার এখানে টাইম লাগছে না? টাইম তার মানে টি যাচ্ছে, এবং এখান থেকে এইটুকু দূরত্ব আমরা ধরে নিলাম x। এর মানে হচ্ছে কোনো একটি গ্যাস টি সময়ে x দূরত্ব অতিক্রম করে, তাহলে গ্যাসটি একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, x/t। এখন x/t হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, হার পাচ্ছি। কোন একটি গ্যাস যদি টি সময়ে x দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে সে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে ওই গ্যাসের ব্যাপন হার কিন্তু বলা হবে। তাহলে এটাই হচ্ছে তার ব্যাপন হার r। খেয়াল করে দেখো, তাহলে r = আমরা আরেকটা ফর্মুলা পাইলাম কি, x/t। এখন এই যে প্রশ্নটা বলা আছে, দেখো এই প্রশ্নে বলা হচ্ছে যে একই সময়ে স্টপ কর খুলে দিলে, এর মানে কি
একই সময় মানে হচ্ছে যে দুইটা গ্যাস থাকবে, দুইটা গ্যাসের ক্ষেত্রে সমান সময় লাগবে। দুইটা গ্যাস থাকবে, দুইটা গ্যাসের ক্ষেত্রে সমান সময় লাগবে। দুইটা গ্যাসের ক্ষেত্রে যদি সমান সময় লাগে তাহলে দুইটার ক্ষেত্রে টি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট হইলে আমরা এখান থেকে পাই আর ইজ প্রপোর্শনাল টু এক্স। আর ইজ প্রপোর্শনাল টু এক্স মানে হচ্ছে R1/R2 ইকুয়ালস টু হচ্ছে X1/X2। গ্রেট। তার মানে আমরা এই ফর্মুলার সাথে আমরা নতুন একটা অংশ অ্যাড করতে পাচ্ছি যে R1/R2 ইকুয়ালস টু কি পাচ্ছি বলতো, X1/X2। গ্রেট। এখন দেখো আমাদের ব্যাপন হারের সাথে আমরা একই সময়ের শর্তে একটা ফর্মুলা পেয়ে গেলাম দূরত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক। তাহলে এই যে দুইটা পাত্র আমাদের আছে, এই দুইটা পাত্র থেকে যদি আমরা আণবিক ভর বের করতে পারি তাহলে স্টপ কর্ক খুলে দিলে কত দূরত্বে যে তারা মিলিত হবে সেটা আমরা আণবিক ভরের মাধ্যমে বের করে ফেলতে পারবো। এখন দেখো আণবিক ভরের জন্য আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছিলাম যে এ পাত্রের আণবিক ভর এম এ পাত্রের আণবিক ভর এম এ ইকুয়ালস টু WRT ডিভাইডেড বাই কি বলো ছিল পিভি। WRT ডিভাইডেড বাই পিভি আগের ম্যাথটাতে আমরা দেখে আসছি। এখন দেখো এখানে ডাব্লিউ এর ভ্যালু কত দেয়া আছে, এ গ্যাসের ক্ষেত্রে 0.5 দেয়া আছে। আর এর ভ্যালু আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো সেজন্য 0.0821। টি এর ভ্যালু এখানে দেখো আলাদা করে দেয়া নেই, যেহেতু টি এর ভ্যালু আলাদা করে দেয়া নেই তাহলে আমরা এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিব, মানে 298 কেলভিন। ওকে। এবং পি এর ভ্যালু দেখো প্রেসার দেয়া আছে 105 কিলো প্যাসকেল। তুমি জানো যে কিলো প্যাসকেল থাকলে সেটাকে অ্যাটমসফিয়ারিকে আনতে হলে 101.325 দিয়ে ভাগ করতে হয়। ওকে। এবং দেখো ভি এর ভ্যালু দেয়া আছে কত, 550 ml। তাহলে 550 ml কে 1000 দিয়ে ভাগ করলে এটা লিটারে কনভার্ট হয়ে যাবে। এই যে আমরা সুন্দর করে বিষয়গুলো দেখে নিলাম, এগুলা কিন্তু আমাদের প্রিভিয়াস ম্যাথের নলেজ। আমরা প্রিভিয়াসলি ম্যাথটা করার সময় এগুলা দেখছি যে এইভাবে এভাবে হয়, সেই ম্যাথের নলেজ কাজে লাগিয়ে আমরা এখানে আণবিক ভর বের করে ফেললাম। কোন গ্যাসের, এ গ্যাসের আণবিক ভর বের করে ফেললাম। ওকে। এখন খেয়াল করে দেখো এই যে ম্যাথটা আমরা সলভ করতেছি, এই ম্যাথের ক্ষেত্রে 0.5 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই, আমরা যদি ক্যালকুলেশন করি কি কি আসতেছে, 105 ডিভাইডেড বাই, ওকে, কি কি আসছে, উপরে আসবে হচ্ছে 105, নিচে আসবে হচ্ছে 101.325, সাথে গুণ হবে হচ্ছে 550 ডিভাইডেড বাই 1000। ওকে। সব মিলে ক্যালকুলেশন করে আমরা এখানে আণবিক ভর পাচ্ছি হচ্ছে 21.46 গ্রাম। ওকে। এখন এই যে 21.46 গ্রাম পেলাম, সেম ভাবে আমরা বি গ্যাসের আণবিক ভর বের করতে পারবো। বি গ্যাসের আণবিক ভর কিভাবে বের করব, বি গ্যাসের আণবিক ভর এম বি লিখবো। এম বি এর ভ্যালু সেম ভাবে WRT ডিভাইডেড বাই পিভি হবে। ডাব্লিউ এর ভ্যালু কত দেয়া আছে দেখো তো, ডাব্লিউ এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 0.75 গ্রাম। তারপরে আর এর ভ্যালু আমরা কত বসাবো, 0.0821। আচ্ছা, টি এর ভ্যালু বসাবো হচ্ছে 298 কেলভিন। দেখো পি এর ভ্যালু ওখানে আছে হচ্ছে 107, এটাকে আবার অ্যাটমসফিয়ারিকে কনভার্ট করতে গেলে 101.325। ওকে। এবং এখানে আয়তন দেয়া আছে হচ্ছে 650 ml, যেটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা লিটার এককে পেয়ে যাব। ওকে, গ্রেট। এখন ইয়া বলছে যে আব্দুল মুমিন বলছে যে ভি আর টি এর মান কি উভয় পাত্রের আয়তন। আচ্ছা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি ভাইয়া, তুমি প্রশ্নটা আরেকবার একটু ভালো করে লিখো, তাহলে আমি প্রশ্নটা বুঝে তুমি কি বুঝাইতে চাইছো সেটার উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, দেখো তাহলে এই ম্যাথটা আমরা ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেশন করলে দেখো 0.75 ইন্টু 0.0821 এবং 298, নিচে আসবে হচ্ছে আমাদের 107 কে ভাগ যাবে হচ্ছে 101.325, 101.325। ওকে, পাশাপাশি 650 ডিভাইডেড বাই 1000। ওকে,
টোটাল ক্যালকুলেশন যদি কমপ্লিট করি, এখানে আসছে হচ্ছে 26.73 গ্রাম। ওকে, এখন দেখো আমরা দুইটা জিনিসের আণবিক ভর পেয়ে গেছি না? দুইটা জিনিসের আণবিক ভর যদি পেয়ে যাই তাহলে এই ম্যাথটা আমরা ইজিলি সলিউশন করে ফেলতে পারবো। কিভাবে? খেয়াল করে দেখো, এই জায়গায় বলছে মাঝের চেম্বারের দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার কিউব, 25 সেন্টিমিটার। এখন মাঝের চেম্বারের দূরত্ব যদি 25 সেন্টিমিটার হয় তাহলে এই জায়গায় দেখো যে দুইটা স্টপ কর্ক আছে, এখানে একটা আর এখানে একটা, দুইটা যদি খুলে দেওয়া হয় তাহলে গ্যাস এদিকে আর এদিকে চলে যাবে না? ব্যাপারটা হচ্ছে এরকম যে মাঝের চেম্বার হচ্ছে আমাদের এটা, এই জায়গাতে আমাদের এ গ্যাস আছে আর এই জায়গাতে আমাদের বি গ্যাস আছে, মাঝখানে 25 সেন্টিমিটার দূরত্ব। এখন যদি এই জায়গা থেকে খুলে দেওয়া হয় আর এখান থেকে খুলে দেওয়া হয়, এ গ্যাসও সামনের দিকে আগাবে, বি গ্যাসও সামনের দিকে আগাবে, মাঝখানে একটা পয়েন্ট এসে মিলে যাবে। আমরা ধরে নিলাম এ গ্যাস হচ্ছে এক্স দূরত্বে এসে মিলে যায়, তাহলে বি গ্যাস কত দূরত্বে মিলে যায়? বি গ্যাস মিলে যায় হচ্ছে 25 মাইনাস এক্স দূরত্বে। তাহলে যদি তাই হয় আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের রিলেশন ছিল x1 বাই x2 ইকুয়ালস টু রুট ওভার m2 বাই m1, m2 ডিভাইডেড বাই m1, এটা ছিল হচ্ছে আমাদের রিলেশন। এখন x1 বাই x2 আমরা একটাকে ধরে নিলাম a গ্যাস আর একটাকে ধরে নিলাম b গ্যাস, 1 হচ্ছে a আর 2 হচ্ছে b। তাহলে আমরা প্রথমটার জন্য পাচ্ছি হচ্ছে x আর দ্বিতীয়টার জন্য পাচ্ছি হচ্ছে 25 মাইনাস x। ওকে, এবার রুটের নিচে m2 এর ভ্যালু দেখো আমরা অলরেডি বের করে রাখছি, মানে mb আর m2 তো সেম, তাহলে mb এর ভ্যালু আসছে কত? 26.73, উপরে যাবে হচ্ছে 26.73 আর নিচে যাবে হচ্ছে আমাদের আগে ছিল হচ্ছে 21.46, এই দুইটা ভ্যালু। তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, আমরা একটু নেক্সট স্লাইড নিই, এরপরে নেক্সট স্লাইড নিয়ে করি। নেক্সট স্লাইডে এটা যেহেতু ঘ নাম্বার সলিউশনের ম্যাথ, তারপরও আমি এখানে গ নাম্বার লিখে দিয়ে বাকি অংশ ধরিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এখানে শেষ পর্যন্ত কি কি আসছে? x ডিভাইডেড বাই 25 মাইনাস এক্স, এই পর্যন্ত আসার পরে আমরা এখানে একটা ভ্যালু পাবো। দেখো এইটুকু ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু পাবো। ভ্যালুটা কত? রুটের নিচে 26.73 ডিভাইডেড বাই 21.46। ওকে, আসছে হচ্ছে 1.11। ওকে গ্রেট, আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 1.11। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি পাচ্ছি? x ইকুয়ালস টু 25 ইন্টু 1.11 গুণ করলে কত আসে দেখি তো? 25 ইন্টু 1.11 করলে আসে হচ্ছে আমাদের 27.75। ওকে গ্রেট, আর এখানে আসে হচ্ছে মাইনাস 1.11x। তাহলে টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি আসে হচ্ছে 2.11x ইকুয়ালস টু 27.75। ওকে, তাহলে x এর ভ্যালু কত আসবে? x ইকুয়ালস টু আসবে হচ্ছে 27.75 ডিভাইডেড বাই 2.11, মানে হচ্ছে 13.15 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই যে কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, কাঙ্ক্ষিত অ্যান্সারে আমাদের কি কি আসতেছে আমরা একটু দেখি। কাঙ্ক্ষিত অ্যান্সারে আসতেছে বলছে যে একই সময়ে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। তাহলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে? গ্যাস দ্বয় এ গ্যাসটা 13.15 সেন্টিমিটার দূরে যে মিলবে। আবার বলি, এ গ্যাস 13.15 সেন্টিমিটার দূরে যে মিলবে। তাহলে তুমি শেষে এসে সিদ্ধান্ত লিখবা যে এ গ্যাস 13.15 সেন্টিমিটার দূরে গিয়ে মিলবে বা মিলিত হবে, দূরে মিলিত হবে। তাহলে বি গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো তো? বি গ্যাসের ক্ষেত্রে 25 থেকে 13.15 সেন্টিমিটার তুমি বাদ দিবা, দিয়ে মিলিত করবা। বুঝতে পারলে আমার কথা? 25 থেকে 13.15 সেন্টিমিটার বাদ দিবা, দিয়ে মিলিত করবা। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আব্দুল্লাহ মুমিন বলছে সে কুমিল্লা থেকে আমাদের ক্লাসটি উপভোগ করতেছে, ধন্যবাদ তোমাকে। তিন্নি নাগ বলছে 2023 এইচএসসি ক্যান্ডিডেট ভাইয়া আপুদের জন্য দোয়া রইল। হ্যাঁ, 2023 ভাইয়া আপুদের জন্য দোয়া তো থাকবেই, তোমার জন্য দোয়া থাকবে।
নাজমুল নাহার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমাদেরকে ক্লাসে পেয়ে আরো বেশি ভালো লাগছে। ক্লাসটি আমরা একত্রে করতেছি এবং খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে পড়াশোনা করছি, দেখে অনেক ভালো লাগছে। ওকে, চলো আমরা দেখি যে পরবর্তী কোশ্চেনটা কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে ঘ নম্বরে বলছে, এখান থেকে আমরা ঘ নম্বর শুরু করলাম। ঘ নম্বরে বলছে মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে? মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে? মোহাম্মদ সাকিব বলছে সে দিনাজপুর থেকে জয়েন করেছে। নাজমুল নাহার বলছে সে রংপুর থেকে। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা হচ্ছে দিনাজপুর, রংপুর, অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্লাসটি উপভোগ করতেছো। ওকে, খেয়াল করো, মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে। এখন মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে এটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে হচ্ছে আমাদের আংশিক চাপ বের করতে হবে। মিশ্রিত অবস্থার চাপ বের করতে গেলে আমাদেরকে আংশিক চাপ বের করতে হবে। মেঘলা খাতুন বলছে সে পাবনা থেকে জয়েন করছে। ওকে, তাহলে আংশিক চাপ বের করার জন্য আমাদেরকে কি লাগবে বলতো? আমাদের হচ্ছে আংশিক চাপ বের করার জন্য আমাদের হচ্ছে তোমার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ বের করার ফর্মুলা কি ছিল বলতো? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো দেখো, পি গ্যাসের যদি আংশিক চাপ তুমি বের করতে চাও সেটাকে বলবো আমরা পিএ। পিএ ইকুয়ালস টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ এক্স এ। বি গ্যাসের যদি আংশিক চাপ বের করতে চাও তাহলে হচ্ছে মোট চাপ পি ইন্টু মোল ভগ্নাংশ এক্স বি। এখন তুমি কি এই পাত্রের মোট চাপ জানো? তুমি এই পাত্রের মোট চাপ এখনো জানো না। তাহলে এই পাত্রের মোট চাপ তোমাকে প্রথমত বের করে নিতে হবে। এই পাত্রের মোট চাপ বের করার ফর্মুলা আমরা একটু আগেই দেখে আসছিলাম। নিচে আসবে হচ্ছে ভি টোটাল, উপরে আসবে হচ্ছে পি এ ভি এ প্লাস পিবি ভিবি। এটা হচ্ছে আমাদের মোট চাপ বের করার ফর্মুলা। নিচে দেখো আমাদের টোটাল আয়তন দেয়া আছে হচ্ছে 800 ml। উপরে যদি আমরা একটু দেখি পি এ গ্যাসের ক্ষেত্রে চাপ আমাদের দেয়া আছে হচ্ছে কত? 105 কিলো প্যাসকেল। যেহেতু সবগুলাই কিলো প্যাসকেলে দেয়া আছে আমরা এটাকে কিলো প্যাসকেলে রাখতে পারি। আয়তন দেখো দেয়া আছে হচ্ছে 550 ml, আমরা এটাকে 550 ml রাখতে পারি কারণ সেম একক নিয়ে কাজ করতেছি। ওকে, ওখানে দেখো 107 কিলো প্যাসকেল দেয়া আছে এবং আয়তন দেয়া আছে হচ্ছে 650 ml। টোটাল মিলে আমি যদি ক্যালকুলেট করি এখান থেকে আমি চাপ পেয়ে যাব কিলো প্যাসকেল এককে। কত পাবো একটু দেখি তো। 105-এর সাথে গুণ হয়েছে 550 প্লাস 107-এর সাথে গুণ হয়েছে 650। নিচে টোটাল মিলে ক্যালকুলেশন করে 800 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 159.125 কিলো প্যাসকেল। এটা হচ্ছে আমাদের মোট চাপ। এখন এই যে মোট চাপ আমরা পেয়ে গেলাম, মোট চাপের পরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ এক্স এ। দেখো, এই গ্যাসের ক্ষেত্রে মোল ভগ্নাংশ কিভাবে পাবো? এই গ্যাসের ক্ষেত্রে মোল ভগ্নাংশ যদি আমাদের পেতে হয় প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোল লাগবে। তাহলে মোল কিভাবে পাবো? প্রথমে এ গ্যাসের মোল বের করি। এ গ্যাসের মোল দেখো, এ গ্যাসের ভর কত দেয়া আছে? এই গ্যাসের ভর দেয়া আছে হচ্ছে 0.5 গ্রাম। তাহলে এই গ্যাসের ভর যদি 0.5 গ্রাম হয়, এই গ্যাসের আণবিক ভর দেখো আমরা আগের ম্যাথে বের করে রাখছিলাম। কত করছিলাম বলতো? 21.46 গ্রাম। 21.46 গ্রাম। এখান থেকে আমরা এই গ্যাসের মোল পেয়ে যাচ্ছি। বি গ্যাসের সেম ভাবে আমরা যদি বি গ্যাসের মোল বের করতে চাই, বি গ্যাসের ক্ষেত্রে দেখো আমাদের ভর দেয়া আছে 0.75 গ্রাম। ভর কত দেয়া আছে? ভর দেয়া আছে হচ্ছে আমাদের 0.75 গ্রাম এবং 0.75 গ্রাম। এবং বি গ্যাসের আমরা হচ্ছে আণবিক ভর পেয়েছিলাম 26.73। এই জায়গা থেকে আমরা কিন্তু অনায়াসে মোলগুলা বের করে ফেলতে পারতেছি। একটু ক্যালকুলেশন করে দেখি যে মোলগুলা কত আসে। মোলগুলো আসছে কত দেখি আমরা। একটা আসছে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 21.46। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 0.023। আচ্ছা, পরেরটা দেখি 0.75 ডিভাইডেড বাই 26.73। এটা আসে হচ্ছে 0.028।
আমরা দুইটা মূল পেয়ে গেলাম। আচ্ছা, একটা হচ্ছে 0.023 আর একটা হচ্ছে 0.028। ওকে, মৌমিতা সরকার বলছে মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। নাজমুন নাহার বলছে হচ্ছে এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্ট সে। ওকে, তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভাইয়াপুরা, তোমরা যারা 23 ব্যাচের আসো তোমাদের পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই, এবং পরীক্ষার আগের এই যে সময়টা, এই সময়টা তুমি যত বেশি কাজে লাগাবা তোমার পরীক্ষাতে রেজাল্ট তত ভালো হবে। আমার যেটা মনে হয় যে এই সময় এসে তোমাদের প্রত্যেকটা জিনিস কয়েকবার করে রিভিশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। রিভিশন দিয়ে দিয়ে পড়াশোনা করো, লিখে লিখে পড়াশোনা করো। বিশেষ করে এখন বোর্ড কোশ্চেন যত বেশি পারো সলভ করো, কারণ কি বোর্ড কোশ্চেন যত বেশি সলভ করবা তোমার কোশ্চেনের সাথে অ্যাডজাস্টমেন্ট তত ভালো হবে। যত ভালো অ্যাডজাস্টমেন্ট হবে তত তুমি ওই কোশ্চেনটা বোর্ড পরীক্ষাতে যে পারার সম্ভাবনা বাড়িয়ে ফেলবা। এখন বোর্ড পরীক্ষাতে তুমি যদি পারো তাহলে কি হবে, দেখো বোর্ড পরীক্ষাতে তোমার মার্ক ভালো আসবে। আর বোর্ড পরীক্ষাতে মার্ক ভালো তুমি যদি না পাও তাহলে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, কোথাও কিন্তু ভালো করতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তুমি ভর্তি পারবে না যদি না তোমার মার্ক ভালো হয়। তো সেই ক্ষেত্রে মার্ক ভালো আনার জন্য তোমাকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আব্দুল্লাহ মুমিন বলছে টাইম বেশি ওয়েস্ট হয়। দেখো, টাইম বেশি ওয়েস্ট হয় এটা আমাদের এখন সবারই বেশি প্রবলেম, যে আমরা আমাদের ফোকাসটা ঠিক করে রাখতে পারি না, আমাদের টাইম ওয়েস্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান করার জন্য আমার মনে হয় যে তোমার প্রতিনিয়ত একটা টার্গেট মেনটেন করা উচিত, যে আজকে আমি সারাদিনে কি কি করব। ধরো আজকে তুমি টার্গেট নিলা যে তুমি 2টা চ্যাপ্টার পড়াশোনা করবা বা 1টা চ্যাপ্টার পড়াশোনা করবা। এখন এই আজকের দিনের যে টার্গেটটা তুমি নিছো ওইটার খাতায় একটা ছোট্ট নোট নিবা যে আজকে আমি এগুলো পড়বো। তো প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি সারাদিন অল্প অল্প করে পড়ো, এবং যখন যেই টপিকটা কমপ্লিট হয় সেই টপিকটা তুমি মার্ক করো। অর্থাৎ তুমি যদি টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে দেখবা তোমার টাইম ওয়েস্ট কিন্তু কম হচ্ছে। সুতরাং টার্গেট নিয়ে পড়াশোনাটা করা খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি টার্গেট নিয়ে পড়াশোনা করতেছো, তাহলে তোমার দেখবা টাইম ওয়েস্ট হচ্ছে না। ওকে, এইভাবে পড়াশোনা করলে হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা তো রইলই, আর পাশাপাশি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য আমরা তো আসি, সমস্যা নেই। দেখো, তাহলে আমরা এখান থেকে মোল কিন্তু পেয়ে গেছি। এখন মোল পেয়ে যাওয়ার পরে মোল ভগ্নাংশ যদি বের করতে চাই তাহলে মোল ভগ্নাংশ দেখি তো কি আসে। এক্স এ হচ্ছে আমাদের এ এর মোল, উপরে যাবে হচ্ছে এন এ ডিভাইডেড বাই টোটাল মোল এন এ প্লাস এন বি। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি উপরে যাচ্ছে হচ্ছে 0.023 ডিভাইডেড বাই নিচে যাচ্ছে হচ্ছে 0.023 প্লাস 0.028। ওকে, নিচে হচ্ছে টোটাল মোল আর উপরে হচ্ছে যার মোল তার। ওকে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 0.023 ডিভাইডেড বাই 0.023 প্লাস 0.028, সব মিলায় আসলো হচ্ছে আমাদের এখানে 0.45। এইটা যদি 0.45 আসে অটোমেটিক অপরটা আসবে হচ্ছে 1 মাইনাস 0.45। 1 মাইনাস 0.45 মানে কত আসবে হচ্ছে, এটা কত আসে 1 মাইনাস 0.45 মানে হচ্ছে 0.55। এইভাবে আমরা দুইটার মোল ভগ্নাংশ কিন্তু বের করে ফেললাম। দুইটার মোল ভগ্নাংশ যদি আমরা পেয়ে যাই, এখন আমরা কিন্তু আংশিক চাপও পেয়ে যাব। কিভাবে আংশিক চাপ পাবো, দেখো আমরা আংশিক চাপ বের করার ফর্মুলা আগে লিখে রাখছিলাম। তো আংশিক চাপ পি এ ইকুয়ালস টু হবে মোট চাপ। মোট চাপ কত বলো তো, মোট চাপ হচ্ছে আমাদের 159.125 কিলোপ্যাসকেল ইন্টু এ গ্যাসের মোল ভগ্নাংশ। এ গ্যাসের মোল ভগ্নাংশ কত আসছে 0.45। এই যে এইটা গুণ করে দিলেই হচ্ছে আমরা এই গ্যাসের আংশিক চাপ পেয়ে যাব। কত পাচ্ছি আমরা 159.125 ইন্টু 0.45। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 71.60 কিলোপ্যাসকেল। এইটা পেয়ে গেলাম হচ্ছে তোমার মিশ্রিত পাত্রের এই গ্যাসের আংশিক চাপ। ওকে, এখন দেখো আমরা যদি বি গ্যাসের আংশিক চাপ বের করতে চাই তাহলে বি গ্যাসের আংশিক চাপ পাবো হচ্ছে সেম ভাবে আমাদের মোট চাপ ইনটু আমরা আংশিক ভগ্নাংশ দিলে আমরা কি পাচ্ছি, এই গ্যাসের ক্ষেত্রে পাবো হচ্ছে 159.125 ইন্টু
55, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 87.51 কিলোপ্যাসকেল। এই যে লাস্ট লাইন, এই জায়গাতে খেয়াল করলে তুমি দেখবা এ এবং বি গ্যাসের ভিতরে বি গ্যাসের চাপ কিন্তু অনেক বেশি। এই জায়গাতে খেয়াল করলে তুমি দেখবা এ এবং বি গ্যাসের ভিতরে বি গ্যাসের চাপ কিন্তু বেশি। খেয়াল করো, বি গ্যাসের চাপ বেশি, এ গ্যাসের চাপ কম। তাহলে লাস্ট লাইনে এসে তুমি ডিসিশন নিতে পারতেছো মিশ্রিত অবস্থায় বি গ্যাসের চাপ বেশি হবে, এ গ্যাসের চাপ কম হবে। এইভাবে কিন্তু আমরা এই কোশ্চেনটা সলিউশন করে ফেললাম। এই কোশ্চেনের সলিউশন কি পাইলাম, যে এ এবং বি গ্যাসের ভিতরে বি গ্যাসের চাপ বেশি এবং এ গ্যাসের চাপ কম। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল আমরা যদি একটু দেখি। আমাদের কোশ্চেন ছিল যে দুইটা গ্যাস আছে, এ এবং বি গ্যাস। আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আজানের জন্য আমরা 2 মিনিট বিরতি নিব। 2 মিনিট পরে আমরা ক্লাসটি আবার কন্টিনিউ করব। 2 মিনিট বিরতি আজানের জন্য। ওকে, আমরা আবার ফিরে চলে আসছি আমাদের ক্লাসে। দেখো, আমরা ছিলাম হচ্ছে 3 নাম্বার সিকিউতে। 3 নাম্বার সিকিউ আমরা সলভ করে ফেলছি এবং 3 নাম্বার সিকিউ শেষে আমরা দেখলাম যে মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে এটা আংশিক চাপের মাধ্যমে বের করতে হবে এবং খুবই লম্বা একটা ম্যাথ করলাম। আমরা দেখলাম যে গ নম্বরের ম্যাথটাও বেশ লম্বা ছিল, ঘ নম্বরের ম্যাথটাও বেশ লম্বা ছিল এবং এটা যশোর বোর্ড 19-এর কোশ্চেন। যশোর বোর্ড 19-এ, আমি 2019-এ যশোর বোর্ডে পরীক্ষা দিছি এবং কোশ্চেনটা বেশ কঠিন ছিল। ওকে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো, 4 নাম্বার সিকিউ। 4 নাম্বার সিকিউ হচ্ছে আমাদের বলছে যে একটা গ্রাফ দিছে, সেই গ্রাফ হচ্ছে পিভি বনাম পি গ্রাফ। পিভি বনাম পি গ্রাফ, পিভি বনাম পি গ্রাফের এই যে অংশটা, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আদর্শ গ্যাস ইকুয়েশন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি গ্রাফ, পিভি এর ভ্যালু যেহেতু সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে পিভি বনাম পি গ্রাফ এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয়। বাট দেখো, বি গ্যাসটার ক্ষেত্রে প্রথমে নিচের দিকে নামছে, তারপরে উপরের দিকে উঠছে। প্রথমে নিচের দিকে নামছে, তারপর উপরের দিকে উঠছে। দেখো, যেহেতু নিচের দিকে নেমে উপরের দিকে উঠছে, তাহলে এই যে বি গ্যাস কিন্তু বাস্তব গ্যাসের মতো আচরণ করছে, অর্থাৎ আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি দেখাইছে। এই গ্রাফটাকে বিচ্যুতি গ্রাফও বলে। আমরা দেখতে পাচ্ছি যে আদর্শ গ্যাস থেকে বি গ্যাস বিচ্যুতি দেখাইছে। এখন দেখো, আমাদের এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এ আসছে, খুবই সহজ একটা কোশ্চেন। বলছে বি গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী। এখন গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী এরকম কয়েকটা গ্যাসের নাম আমরা একটু যদি বলি, তাহলে বাস্তব গ্যাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে যেটা গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী। সুতরাং বি গ্যাসটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ওকে,
এবার বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 22 গ্রাম বি গ্যাসের গতিশক্তি বের করো। এই ম্যাথটা আমরা ক্লাসের শুরুতে করেছিলাম, সেম টাইপের। গতিশক্তি বের করার জন্য আমরা দেখেছিলাম আমাদের বের করতে হয় ইকে ইকুয়ালস টু 3/2 nRT। এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে গতিশক্তি বের করতে পারি। দেখো আমরা 3/2 নিলাম, n মানে হচ্ছে আমাদের W/m আর R ইন্টু টি, আমরা এভাবে বসাই দিলাম। দেখো 3/2 W এর ভ্যালু কত, দেখো আমাদের বলেই দিয়েছে 22 গ্রাম, এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আণবিক ভর হচ্ছে 44। আর এর ভ্যালু যখন আমরা এই ইকুয়েশনে বসাবো তখন অবশ্যই এসআই পদ্ধতিতে বসাবো। এসআই পদ্ধতিতে বসাইলে 8.314 বা 8.316 বসাইতে হবে। এখন দেখো এখানে টেম্পারেচার কত বলা আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে হচ্ছে 27-এর সাথে 273 যোগ করতে হবে, অর্থাৎ টোটাল মিলে আসবে হচ্ছে আমাদের 300। এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাচ্ছি এই টোটাল সিকিউটার অ্যান্সার কত আসে। আমরা দেখি 22/44 ইন্টু 8.314 ইন্টু 300, সব মিলায় আসলো হচ্ছে আমাদের 1870.65 জুল। এটা ছিল হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 22 গ্রাম বি গ্যাসের গতিশক্তি বের করার ছোট্ট একটি স্টেপ। তাহলে এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ ছিল না? দেখো ঢাকা বোর্ড 2021-এ আসছে, জাস্ট আমাদের একটা ফর্মুলার বেসিকটা জানতে হবে, কয়েক লাইন ক্যালকুলেশন করতে হবে, এইটুকু করলেই কিন্তু তুমি এই ম্যাথে 3 মার্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে, খুবই সহজ একটি কোশ্চেন ছিল। ওকে, কিন্তু আগের কোশ্চেনটা কিন্তু অনেক কঠিন ছিল। আগের কোশ্চেনটা অনেক বড় ক্যালকুলেশন করে তারপরে আমাদের মিলাইতে হয়েছিল। তো আমাদের এরকম যখন তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিবা, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় সব সময় মাথায় রাখবা, পরীক্ষার শুরুতেই আইডেন্টিফাই করবা যে কোন কোন প্রশ্নগুলা সহজ, কোন কোন প্রশ্নগুলা কঠিন। সহজগুলা দিয়ে শুরু করবা, সবসময় সহজগুলা দিয়ে শুরু করে সহজগুলা মিলিয়ে ফেলবা, তারপরে যে কঠিনগুলা দেখবা। যদি তোমার দেখা যাচ্ছে যে 5 সেট কোশ্চেন সলভ করতে হবে, 5 সেটই তুমি সহজ পেয়ে গেছো, তাহলে সহজ দিয়ে সবসময় শেষ করবা। আর যদি দেখা যায় যে 5 সেটের ভিতর 4 সেট সহজ, 1 সেট কঠিন, 1 সেট কঠিন আবার কম্পারেটিভলি কঠিনের দিকে যাবা। ধরো 2 সেট কঠিন আছে, তার ভিতরে 1 সেট তোমাকে করতেই হবে। কোনটা তুলনামূলক কম কঠিন, তুমি কোনটাতে শিওর মার্ক তুলতে পারবা, ওইটা সলভ করবা। কেমন? তো এই ধরনের ম্যাথগুলো সবসময় বোনাস মার্ক দেয়, এখানে 10-এ 10 পাওয়াই খুব ইজি হয়ে যায়। ওকে, এরপরে দেখো আমরা বি নাম্বার কোশ্চেন দেখি। বি নাম্বার কোশ্চেন বলছে যে কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের ন্যায় আচরণ করবে। বি গ্যাস হচ্ছে আমাদের বাস্তব গ্যাস, এ গ্যাস হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। তো বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনে লিখতে হবে বা বের করে বলতে হবে। দেখো আমরা একটু কয়েকটা শর্ত দেখার চেষ্টা করি, যে কোন কোন শর্তে বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। দেখো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করার শর্ত হচ্ছে, প্রথম শর্ত তাপমাত্রা থাকতে হবে হচ্ছে উচ্চ, মানে উচ্চ তাপমাত্রা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার চাপ থাকতে হবে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। তোমরা বইয়ে দেখবা এই রিলেটেড ব্যাখ্যা খুব সুন্দর করে লেখা আছে, আমি একটু মুখে মুখে সুন্দর করে ব্যাখ্যাটা বলার চেষ্টা করি। দেখো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের ভিতরে পার্থক্য হচ্ছে, আদর্শ গ্যাসের কণাগুলোর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে। যেমন আদর্শ গ্যাসের কণাগুলো পরস্পর থেকে অনেক বেশি দূরত্বে থাকে, এবং আদর্শ গ্যাসের কণাগুলোর পরস্পরের প্রতি যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানও অনেক কম থাকে। আচ্ছা, এখন দেখো তুমি একটা বাস্তব গ্যাস নিয়েছো, এই বাস্তব গ্যাসের ভিতরে আদর্শ গ্যাসের ঠিক উল্টা বৈশিষ্ট্য আছে। উল্টা বৈশিষ্ট্য মানে কি? কণাগুলোর মধ্যকার দূরত্ব অনেক কাছাকাছি, পাশাপাশি ওদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। ধরো এই পাত্রের ভিতরে কিছু বাস্তব গ্যাস আছে, ঠিক আছে, এই পাত্রের ভিতরে কিছু বাস্তব গ্যাস আছে। এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়েছে, কণাগুলা অনেক বেশি কাছাকাছি আছে,
কণাগুলা অনেক বেশি কাছাকাছি আছে। এখন কাছাকাছি কণাগুলা তাদের ভিতরকার যে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়িয়ে ফেলছে। এখন বাস্তব গ্যাসকে তোমাকে যদি আদর্শের মতো আচরণ করাইতে হয় তাহলে এই কণাগুলাকে দূরে দূরে নিয়ে যেতে হবে, অনেক বেশি দূরে দূরে নিয়ে যেতে হবে। তাহলে দূরে দূরে নিয়ে যাওয়ার উপায় কি? তুমি টেম্পারেচার দাও, টেম্পারেচার দিলে তুমি দেখবা নিচে থেকে তুমি যদি তাপ দাও মানে টেম্পারেচার বাড়াও তাহলে এই কণাগুলা পরস্পর থেকে দূরে সরে যাবে। কারণ কি, টেম্পারেচার বাড়াইলেই দূরে সরে যায়। তাহলে তাপ দিলে কণাগুলা পরস্পর থেকে দূরে সরে যাবে। ওকে, তাহলে তাপ দিলে যেহেতু কণা থেকে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আমরা দেখছি যে তাপমাত্রা যখন উচ্চ করব তখন আমাদের কি হবে, যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, আমরা কিন্তু ক্লাসের একদমই শেষের দিকে চলে আসছি। আমরা এই জিনিসটা ব্যাখ্যা করে টোটাল চ্যাপ্টারটা 4টা সিকিউ আরেকবার একটু রিক্যাপ করব, আমরা কি কি পড়িয়েছি এবং তোমাদের কিছু ফিডব্যাক নিব। তোমরা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো তোমরা কমেন্টে জানাও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে এবং তোমরা নেক্সট কোন কোন চ্যাপ্টারের উপরে আমার ক্লাস চাচ্ছ। আমি চেষ্টা করব ওই চ্যাপ্টারগুলোর উপরে তোমাদেরকে হেল্প করার জন্য সুন্দর আবার সিরিজ আকারে ক্লাস নিয়ে আসা তোমাদের জন্য। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে চাপ নিম্ন চাপ মানে কি খেয়াল করো। নিম্ন চাপ মানে হচ্ছে তুমি যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে চাও, চাপকে অনেক নিম্ন রাখলে কণাগুলোর মাঝখানের দূরত্ব পরস্পর থেকে কিন্তু বেড়ে যাবে, কারণ কি, তুমি চাপ দিলে আয়তন কমিয়ে ফেলো না, চাপ যদি বাড়িয়ে ফেলো তাহলে আয়তন কিন্তু কমে যায়। আর যদি আয়তন কমে যায় তাহলে ওই কণাগুলোর ডেনসিটি বেড়ে যায়। ডেনসিটি বেড়ে যাওয়া মানে কি, একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব অনেক বেশি কমে যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি চাপকে নিম্ন করো তাহলে চাপ নিম্ন মানে হচ্ছে আয়তন বেশি মানে হচ্ছে তার ঘনত্ব কম মানে কি, একটা কণা থেকে আরেকটা কণার মাঝখানের যে দূরত্ব সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন যখন একটা কণা থেকে আরেকটা কণার মাঝখানের দূরত্ব বেড়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে এর আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয়ে যাচ্ছে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি কম থাকে এবং মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি থাকে। এই কয়েকটা শর্ত আমাদের জানতে হয়। তাহলে এই যে এই শর্তগুলা এবং ব্যাখ্যাগুলা তুমি পয়েন্ট আকারে কয়েক লাইন সুন্দর করে লিখে দিলেই এই অঙ্কটা বা এই প্রশ্নের সলিউশন কিন্তু হয়ে যাবে। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসে টোটাল মিলে ওভারঅল কন্টেন্ট। আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি আমরা কি কি পড়ছি। এই স্লাইডগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে দেখছিলাম একটা কোশ্চেন ছিল, যেই কোশ্চেনে হচ্ছে আমাদের পাত্রের মোট চাপ বের করতে বলছিল। তো পাত্রের মোট চাপ বের করার ওয়ে আমরা জানি। ওকে, খেয়াল করো। এরপরে দেখো এই ম্যাথটাতে আমরা দেখছিলাম যে ঘ নম্বরে বলছে এ ও বি পাত্রের গ্যাস দুটির মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে সেটা বের করছিলাম হচ্ছে আমরা তোমার হচ্ছে ব্যাপন সূত্র দিয়ে। ব্যাপন সূত্রে আমরা দেখছিলাম যে R is proportional to 1/√m। এখানে যেই গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, আণবিক ভর যত কম ব্যাপন হার তত বেশি। এভাবে আমরা এটা সলভ করছিলাম। পরবর্তী কোশ্চেনে আমরা দেখছিলাম যে 2 নাম্বার সিকিউতে আমাদের এই গ্যাসের গতিশক্তি বের করতে বলছিল এবং তাপমাত্রা কতটুকু পরিবর্তন করলে RMS ভেলোসিটি সমান হবে সেটা বের করতে বলছিল। তো এটাও আমরা খুব সুন্দর করে সলভ করছিলাম এবং দেখছিলাম যে তাপমাত্রা 106 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করলে RMS ভেলোসিটি সমান হয়ে যায়। ওকে, 3 নাম্বার কোশ্চেনটা অনেক বেশি ট্রিকি এবং কঠিন ছিল। আমরা দেখছিলাম 3 নাম্বার কোশ্চেন অনেক বেশি ট্রিকি এবং কঠিন ছিল। 3 নাম্বারে আমাদের ছিল হচ্ছে একই সময়ে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। তো আমরা প্রথমে আণবিক ভর বের করেছিলাম, তারপরে আণবিক ভরের সাথে তোমার দূরত্বের সম্পর্ক তৈরি করেছিলাম। তারপরে আমরা টোটাল 25 সেন্টিমিটার দূরত্বের ভিতরে ধরে নিয়েছিলাম যে এ গ্যাস যায় x সেন্টিমিটার, তাহলে বি গ্যাস যায় x-25 - x সেন্টিমিটার। এইভাবে আমরা করছিলাম। ওকে, এরপরে দেখো মিশ্রিত গ্যাসের চাপ বের করার জন্য কি করছিলাম আমরা আংশিক চাপের টোটাল প্রসেসে করছিলাম। এরপরে লাস্ট কোশ্চেনটা তো আমরা দেখলামই। লাস্ট কোশ্চেন দেখলাম যে হচ্ছে একটা দেখলাম যে বি গ্যাসের গতিশক্তি চাইছে, আরেকটা দেখলাম যে হচ্ছে আমাদের এ ও বি এর ভিতরে কে আদর্শ আর কে বাস্তব গ্যাসের নিয়ে আচরণ করে সেটা। ওকে, তো মোটামুটি এগুলাই ছিল হচ্ছে আজকের ক্লাসে আমাদের কন্টেন্ট। আমরা ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যারা এতক্ষণ আমাদের ক্লাসে ছিলা
তোমরা বলছো অনেকেই, আমি দেখতে পাচ্ছি যে এখনো আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে রাবেয়া, আয়েশা, তারপর হচ্ছে রাবেয়া বলছে ভাই আপনি খুব ভালো পড়ান, একদিন এইচএসসি 24 এর ক্লাস নিয়েন। ইনশাল্লাহ, ধন্যবাদ তোমাকে। আমার ক্লাসটি ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো। চেষ্টা করি আমি সুন্দর মতো জিনিসগুলো গুছিয়ে পড়ানোর জন্য। তোমার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ চেষ্টা করবো এইচএসসি 24 এর জন্য কোনো একটি নতুন প্ল্যান নিয়ে আসার। আর আজকের ক্লাসটি কেমন লাগলো আমি একটি ফিডব্যাক ফর্ম দিব ক্লাস শেষে, তোমরা অবশ্যই ফিডব্যাক ফর্মে জানাবে। নাজমুন নাহার লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তোমার অর্থাৎ সবগুলা টপিক তুমি হয়তো বুঝতে পারছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো ক্লাসের মোটামুটি এগুলাই ছিল। পরিবেশ রসায়ন থেকে তোমাকে যদি ভালো করতে হয় তাহলে প্রথমত মাথায় রাখবা যে ক্লাসের শুরুতেই ইউনিট কনভার্সন নিয়ে যাবতীয় ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। তারপরে সেকেন্ড যে ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে যে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ, এই কয়েকটা থেকে সুন্দর মতো যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলো সলভ করে ফেলতে হবে। এরপরে তুমি হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্র, তারপরে হচ্ছে তোমার শেষের দিকে যে টপিকগুলো আছে আরহেনিয়াসের টপিক, মানে অ্যাসিড বেস থিওরি যেগুলো আছে, তারপরে সিএফসির অংশটা, এই অংশগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখনো আমার সাথে ক্লাসে যুক্ত আছে নাজমুন নাহার, মেঘলা, আয়েশা, রাবেয়া, তোমরা যারা পুরো ক্লাসটি জুড়ে আমার সাথে ছিলা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল, কন্টেন্ট আমাদের শেষ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা ফিডব্যাক ফর্মে জানিও। আসসালামু আলাইকুম।